আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, জানালেন আইন উপদেষ্টা। মব জাস্টিসের সাথে জড়িতদের কাউকে ছাড় নয়। গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। আইন হাতে তুলে না নেয়ার আহ্বান। দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি, মন্তব্য মির্জা ফখরুলের। বিষয়টি পুরো বিবেচনার আহ্বান। এবং রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়, প্রজ্ঞাপন জারি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিচার শুরু হলে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদ ও সাংবিধানিক কাঠামোর সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মর্মাহত জানিয়ে আসিফ নজরুল বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ভাই সুশাসনের জন্য নাগরিক এটার প্রধান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 6টি কমিশন গঠন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। 1 অক্টোবর থেকে কমিশনগুলো কাজ শুরু করবে বলেও জানান তিনি। আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকব। মব জাস্টিসের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। বলেন, অপরাধীদের জরুরিভাবে আইনের আওতায় আনা হবে। কোন রকম মব জাস্টিস, কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। সংবিধান সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেও আওয়ামী লীগের সাথে আলোচনা হবে না বলে জানান আসিফ নজরুল। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মূল সংস্কার কাজে অংশীদার হতে বিশ্ব ব্যাংক প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটি সফররত ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে তিনি বলেন, ব্যাংকিং, দুর্নীতি প্রতিরোধ, বিচার ব্যবস্থা, ট্যাক্সেশন, কাস্টমস, ভ্যাট, ডিজিটালাইজেশনের মতো মূল ক্ষেত্রগুলোতে সাহায্য করতে প্রস্তুত বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের সহায়তাকে স্বাগত জানিয়ে ডক্টর ইউনূস জানান, দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে এবং নতুন সূচনা করতে জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় শ্রম সংস্কারে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন বাস্তবায়নের কথা বলেন তিনি, যা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর সাথে স্থানীয় প্রস্তুতকারকদের আন্তর্জাতিকভাবে অধিষ্ঠিত করতে সহায়তা করবে। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের পদক্ষেপের প্রশংসা করে রাইজার বলেন, বাংলাদেশের বার্ষিক এফডিআই দেশে জিডিপি প্রায় 0.5%, যা এই অঞ্চলে সর্বনিম্ন। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় $700 মিলিয়ন অনুমোদনের কথা জানান সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে ওঠা লাখ লাখ তরুণ তরুণীকে সহায়তা করতে প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাদের নামে হত্যা মামলা হয়েছে, তদন্ত ছাড়া তাদের গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তিনি। আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষীদের আইনের কাছে সোপর্দ করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। সকালে ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
যেহেতু চাঁদাবাজিরা যদি বন্ধ হয়, জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। এই চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে, এটারে কিভাবে বন্ধ করা যায়, এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা। এ সময় তিনি বলেন, পুলিশ নয় জনগণই মামলা দায়ের করেছে, তবে তদন্ত ছাড়া কোনো আসামিকে আটক করা হবে না। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিকে খেয়াল রাখবে। এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি, প্লাস আপনাদের আমরা পেপারে দিয়েছি, বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। পুলিশের ভাবমূর্তি ফেরানো এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জনবান্ধব পুলিশ এটা যেন বাস্তবে হয়, এটা যেন কোনো কাগজ কলমে না থাকে, এটা সম্বন্ধে আমি তাদের বলছি। ট্রাফিকের যে একটা সমস্যা হচ্ছে, এই ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমন কোনো ব্যবস্থা নেবে না যা তাদের জন্য বুমেরাং হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্বজনদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মত বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন এলাকাগুলোতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া দরকার। সব জায়গায় সেনাবাহিনীকে এ ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না বলে জানান মির্জা ফখরুল। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার স্বৈরাচার সরকারের সব জঞ্জাল দূর করে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। রাজনীতিবিদদের তাদের কাজ করতে দেওয়াই সমস্যার একমাত্র সমাধান বলে দাবি করেন তিনি। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশের সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। জনগণের ক্ষতি হয় বা বিতর্কিত হতে হয় এমন কোনো কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণহত্যাকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের শাসন কায়েম করে ইউনুস গুডউইলের প্রতিফলন দেখানোর আহ্বান জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, স্বৈরাচার সরকারের অপরাধীরা যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে শত প্রাণের বিনিময়ে আসা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, কিন্তু কাজের গতি যদি স্লো হয়, কাজের গতি যদি অত্যন্ত নিম্ন গতির হয়, তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন আপনারা তো প্রশ্নবিদ্ধ। জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে।
লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আর নবায়ন করা হবে না। তাদের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ তদন্ত করা হচ্ছে। গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে 100টি কূপ খনন করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভাদ্রের চরম গরম অব্যাহত আছে আশ্বিনেও। এর ভেতরেই মাঝে মধ্যেই থাকছে না বিদ্যুৎ। শহরাঞ্চলে কিছুটা কম হলেও লোডশেডিং বেশি গ্রামাঞ্চলে। সরকার পরিবর্তনে বিদ্যুৎ খাতেও অস্থিরতায় কমেছিল উৎপাদন। এখন তা স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিল, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিল এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিল, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন বিদ্যুৎ খাতে লুটপাটের আরেক নাম কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। 2007 সালে এর যাত্রা শুরু হলেও 2010 সালে বিশেষ আইন করে 72টি কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। গত 16 বছর এসব কেন্দ্র বসিয়ে রেখে শুধু ভাড়া বাবদ দেওয়া হয়েছে 1,40,000 কোটি টাকা, যার বেশিরভাগই পেয়েছে আওয়ামী সমর্থক ব্যবসায়ী গ্রুপ। তবে এসবের মেয়াদ আর বাড়াবে না অন্তর্বর্তী সরকার। ওই যে রিনিউয়াল তো হচ্ছে না, রিনিউয়াল যেগুলো আসছে সব বন্ধ করে দেওয়া আছে। ওই যে অনিয়মের ব্যাপারে আমরা তাই দুটো কমিটি কাজ করতেছে, ওদের এর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। দেশে ঠিক কি পরিমাণ গ্যাসের মজুদ আছে তা জানতে বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছে জ্বালানি মন্ত্রণালয়। শিগগিরই 100টি নতুন কূপে গ্যাস অনুসন্ধান শুরু হবে বলে জানান উপদেষ্টা। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই। সেসমিক সার্ভে এবং ড্রিলিং এটা শুরু করব। আমরা অলরেডি 4টা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরো কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি $2 বিলিয়ন ঋণ দেবে বলেও জানান উপদেষ্টা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে মোট অভিযোগের সংখ্যা দাঁড়াল 28টিতে। এছাড়াও দেশ জুড়ে প্রায় 2 শতাধিক মামলার প্রধান আসামি শেখ হাসিনা। সব অভিযোগ যাচাই বাছাই করে দ্রুত বিচার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগ দায়ের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন নিহতের স্বজনরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয়ে সব মিলিয়ে অভিযোগ 28টি। বৃহস্পতিবার স্বজনহারা 4টি পরিবারের সদস্যরা আসেন চিফ প্রসিকিউটর কার্যালয়ে। লাশটা নিয়ে যখন বাড়িতে যাই তখন সেটা গুলি খাওয়া লাশ, মাইতে আলাউজ করা যেত না, কোনো মানুষের জানাজা পড়তো না। দাবি আমার রায়হান একমাত্র ছেলে যে গুলিবিদ্ধ হয়েছে পুলিশের গুলিতে, আমি এর সুস্থ বিচার চাই। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা হয় 200-র বেশি মামলা। দেশ জুড়ে দায়ের হওয়া এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। তদন্ত সংস্থায় নতুন 10 জন কর্মকর্তা নিয়োগের পর বিচারক নিয়োগের অপেক্ষার কথা জানান তিনি। তদন্ত সংস্থা এখন ফুল সুইং দায়িত্ব পালন শুরু করতে পারবে বলে আমরা আশা করছি। আমরা এখন অপেক্ষা করছি ট্রাইব্যুনালের নিয়োগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। যেগুলো থানায় মামলা হয়েছে সেই মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সাধারণ আদালতে বিচার্য নয়। এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে
পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলবো, একসময় একটা সার্কুলার আমরা জারি করানোর জন্য ব্যবস্থা করব। অবসরপ্রাপ্ত এডিশনাল ডিআইজি মাজহারুল হককে তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগের পাশাপাশি বিভিন্ন পদে 10 জনকে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে সরকার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডিদের নিয়োগ চুক্তি বাতিল করেছে সরকার। ব্যাংকগুলো হলো সোনালী অগ্রণী, রূপালী, জনতা, বেসিক ও বিডিবিএল। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ব্যাংকগুলোর পরিচালনা পরিষদকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। আগামীকাল থেকে সপ্তাহে 7 দিনই মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ এই তথ্য জানিয়েছেন। হামলা ও ভাঙচুরের কারণে বন্ধ কাজীপাড়া স্টেশন মেরামতের পর শুক্রবার থেকে চালু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও বুধবার মেট্রো রেল চলাচল করতে না পারার কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মুশফিকুর রহমানের রিপোর্ট। যানজটের নগরী ঢাকায় গণমানুষের স্বস্তির বাহন মেট্রো রেল। অল্প সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে জুড়ি নেই এই বাহনের। এবার রাজধানীবাসীর স্বস্তি আরও বাড়িয়ে দিতে সপ্তাহের 7 দিনই মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক ব্রিফিংয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেট্রো রেল। সরকারি কোনো বন্ধ অফিসিয়ালি বা আমাদের পক্ষ থেকে যে ঘোষণা দিয়ে যদি বন্ধ না করি তাহলে 7 দিন চলবে। শুক্রবারে বিকাল 3:30 থেকে চালু হবে উত্তরা উত্তর থেকে এবং মতিঝিল অংশে যাবে। মতিঝিল অংশ থেকে আবার ট্রেন যাবে 9:50-এ, ফেরত আসবে আমাদের ট্রেনটা 9:40-এ। 12 মিনিট পর পর ট্রেন চলবে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশনও শুক্রবার থেকে পুনরায় চালু হচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, স্টেশনটি মেরামত করতে 100 কোটি নয়, খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। কাজীপাড়া রেল মেট্রো স্টেশনটা আমরা রিওপেন করছি, উদ্বোধন করছি, আবার পুনরায় চালু করছি একই শিডিউলে। এছাড়া গত বুধবার মেট্রো রেল চলাচল করতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত 7 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় বিভাজন না করে একসাথে সকলকে কাজ করার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। দুপুরে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অডিটোরিয়ামে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে সবাইকে উদ্দেশ্য করে এমনটা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শারমিনা পারভিন। কলেজে কি করে আরও শিক্ষার মান উন্নত করা যায় এ নিয়ে বিভিন্ন পরামর্শ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যানের অপসারণে এবং পিএসসি পুনর্গঠনের 13 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 এবং অবসর সীমা 65 বছর করার সুপারিশেরও প্রতিবাদ জানায়। পিএসসি চেয়ারম্যানের দুর্নীতি ও সরকারি চাকরির পরীক্ষার ফর্মের মূল্য কমানোর দাবিও করেন তারা। পিএসসি চেয়ারম্যানের অপসারণ না হলে আগামী 22 তারিখ লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তারা। সাগর রুনি সহ 65 জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএফইউজের সভাপতি কাদের গনি চৌধুরী। অন্যদিকে একই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাহলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব। সংস্কারের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মনে করেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিংয়ে নিয়মিত বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করার অভিজ্ঞতা তুলে ধরেন মুশফিকুল ফজল আনসারী। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরিতে দেশের পাশাপাশি বিদেশি সাংবাদিকরাও ভূমিকা রেখেছেন। মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুধু প্রতিষ্ঠানের সংস্কার করলেই হবে না, দায়িত্বশীলদের মন মানসিকতারও সংস্কার দরকার। যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছে যে জনগণের আকাঙ্ক্ষার যাতে বাস্তবায়ন হয় এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নও বাংলাদেশে 5ই আগস্ট হয়েছে বলে শেখ হাসিনা তাদের নির্ধারিত তাদের কোর্ট করছি যে তাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় তাদের স্বামীর দেশে চলে গিয়েছে। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মার্টিন জানান, বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময় বিশ্ব ব্যাংক জোরালো সমর্থন দিবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্ব ব্যাংক সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া প্রতিবেদনে সমর্থন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন গৃহীত হয়েছে। আজ বিশেষ জরুরি অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন। এর পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 124টি দেশ, বিপক্ষে ছিল 14টি এবং ভোট দানে বিরত থাকে 43টি দেশ। রেজুলেশনটি বাংলাদেশ সহ 53টি দেশ কো-স্পন্সর করে। রেজুলেশনে বলা হয়েছে, ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডে তার বেআইনি উপস্থিতি ও এর প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে। এছাড়াও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় 4th জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েলের নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এতে প্যাটেক্স খেলার খবর। চেন্নাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ভারত লড়াই হয়েছে সমানে সমান। দিন শেষে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের সংগ্রহ 6 উইকেটে 339 রান। সকাল ও দুপুরের শুরুটা বাংলাদেশের হলেও ম্যাচের বাকি সময়টা ছিল ভারতের। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন রবিচন্দ্রন অশ্বিন। আরও জানাচ্ছেন পরাগার মান। চেন্নাই টেস্টে সকাল এবং দুপুর সেশনের প্রথম ভাগটা বাংলাদেশের হলেও বিকেলটা নিঃসন্দেহে ভারতের। অর্থাৎ প্রথম দিনে কেউ কাউকে পরাস্ত করতে পারেনি, দুদলই লড়েছে সমানে সমান। অবশ্য দিনের শুরুতে গতি দিয়েই ভারতীয় ব্যাটারদের পরাস্ত করেছেন বাংলাদেশের পেসাররা। দলের স্কোরে 34 রান যোগ না হতেই হাসান মাহমুদের পেসে ধরাশায়ী অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি। এরপর ঋষভ পান্টকে নিয়ে যশস্বী জয়সওয়ালের 62 এবং কেএল রাহুলের সঙ্গে 48 রানের জুটি ভারতকে ম্যাচে ফেরায়। 39 রানে থাকা পান্টকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার ধরলেও ভারতের রানের গতি ঠেকাতে পারেননি হাসান মাহমুদ। দলের 144 রানে 56 রানের পুঁজিতে জয়সওয়ালের বিদায়ের পর কেএল রাহুলও টিকতে পারেননি। 144 রানে 6 উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের স্বল্প রানে গুটিয়ে দেওয়ার স্বপ্নে তখন বিভোর টাইগার শিবির। কিন্তু শেষ সেশনে বিনা উইকেটে ভারত যে 163 রান যোগ করে তা কেবল অশ্বিনের দৃঢ়তায়। তিনি শুধু ক্যারিয়ারের 6ষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেননি, 7ম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে দলের স্কোরে 195 রান যোগও করেন। তাতে ব্যাটে বলের লড়াইটা বেশ জমে যায়। 102 রান নিয়ে অশ্বিন এবং 86 রান নিয়ে জাদেজা দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামবেন। পরাগার মান, এটিএন বাংলা।
বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠনে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের কর্মকর্তাদের রোববার থেকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠন ও সংস্কার আন্দোলন নামের সংগঠনটি। এ উপলক্ষে দুপুরে ডিআরইউ এর সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তারা 11 দফা দাবি উপস্থাপন করে বলেন, দাবি মেনে না নিলে এবং দলীয় মদতপুষ্ট চাটুকার ও ভুয়া কাউন্সিলররা পদত্যাগ না করলে জনসম্মুখে তাদের আমলনামা তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে বৈষম্যহীন বক্সিং ফেডারেশন সংস্কার আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান পলক, ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের রেফারি ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং বক্সিং সংগঠক ও প্রফেশনাল বক্সার মাসুদুর রহমান ত্রিশান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, জানালেন আইন উপদেষ্টা। মব জাস্টিসের সাথে জড়িতদের কাউকে ছাড় নয়। গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। আইন হাতে তুলে না নেয়ার আহ্বান। দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি, মন্তব্য মির্জা ফখরুলের। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান। এবং রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়, প্রজ্ঞাপন জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।